আজকে অনেক আপডেট দেব এবং অনেক কিছু হয়েছে ডাব্লিউডাব্লিউর মধ্যে। সেটা কালকে স্ম্যাকডাউনের আগে হয়েছিল, বাট স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে এসেছিলাম, আপনারা ওইভাবে রেসপন্স করেননি। যদি আপনারা রেসপন্স করতেন তাহলে আমি কালকে 2টা ভিডিও আপলোড করতাম, বাট আজকে আপনাদের সবকিছু একসাথে কভার করে বলবো এবং আপনাদের আমি দেখাই সামারস্ল্যাম 2025 সালের অফিসিয়াল পোস্টার। আর এটা 2025 সালের সামারস্ল্যামের অফিসিয়াল পোস্টার ডাব্লিউডাব্লিউ পোস্ট করেছে। আর পোস্টারে আপনারা কাকে কাকে দেখতে পাচ্ছেন? সবার আগে আছে জন সিনা, তারপর পেছনে যদি দেখেন রোমান রেন্সকে একটু বড় করে রেখেছে। রোমান রেন্স আছে, রিয়া রিপ্লি আছে, বিয়াঙ্কা ব্লেয়ার এবং সিএম পাঙ্ক। আর সত্য বলতে এই পোস্টারটা আমার অত বেশি পছন্দ হয়নি, আপনাদের হয়তো পছন্দ হতে পারে, বাট আমি আশা করতেছি সামনে ডাব্লিউডাব্লিউ আরো ভালো পোস্টার সামারস্ল্যামের জন্য বের করবে। আর সেই পোস্টারে অনেক বেশি ক্রিয়েটিভিটি থাকবে। আর সামারস্ল্যাম হবে আগস্টের 2 তারিখ এবং 3 তারিখ। এটা আপনারা 3 তারিখ এবং বাংলাদেশের 4 তারিখে দেখতে পারবেন। আর দেরি না করে আজকে অনেক আপডেট আছে ইম্পর্টেন্ট, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে আপনাদের একটা লিস্ট দেখাই এবং ডাব্লিউডাব্লিউ সুপারস্টার কাকে গোট মানে সেটা তারা বলেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওসো গোট মানে রোমান রেন্সকে এবং তার গ্রেট অফ অল টাইমের লিস্টে সবার প্রথম রোমান রেন্স আছে। ডমিনিক বলে লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিও লিভ মর্গানকে সবার আগে উপরে রেখেছে এবং লিভ মর্গানও বলে ডমিনিকের নাম। তারপর ম্যাগজিন টুপ্রি নাম নেয় নিকি বেলার অ্যান্ড মন্টাস্পট, জন সিনার নাম নেয় অ্যাঞ্জেলো ডকিস, র্যান্ডি অর্টনের নাম নেয় চেলসি গ্রিন, গেল কিমের নাম নিয়েছে লুডভিগ কাইজার, কার্ট অ্যাঙ্গেলের নাম নিয়েছে কোফি কিংস্টন, শন মাইকেলের নাম নিয়েছে জেভিয়ার উডস, টুকো স্টপের নাম নিয়েছে। আর টুকো স্করপিও কে সেটা আমি জানি না। বিগি নাম নেয় গোল্ডবার্ডের, রক্সিন প্যারেস নাম নেয় এইজ এলিট এবং লাইলা ভার্কেরিয়া স্যামিজনের নাম নিয়েছে। আর এখানে যারা নাম নিয়েছে তারা মনে করে এরা তাদের গোট মানে গ্রেটেস্ট অফ অল টাইম। আর এই লিস্টে আপনাদের কোনটা ফেভারিট আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউ রিলিজের বিষয় বলবো। আর অনেক এমপ্লয়কে ডাব্লিউডাব্লিউ ফায়ার করেছে। আর এখন আমি যে নামগুলো বলবো সেখানে আপনারা কাউকে চিনেন না, কিন্তু ডাব্লিউডাব্লিউ আরো অনেককে রিলিজ করেছে, সেটা ভিডিওর শেষে সবকিছু ডিসকাস করব। আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এখানে আপনারা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে 10 থেকে 12 জনের স্টাফকে ডাব্লিউডাব্লিউ ফায়ার করেছে এবং বলা হচ্ছে সামনে আরো হতেও পারে। আর এটা কিন্তু পিডব্লিউ ইনসাইডার বলেছে এবং পিডব্লিউএন এর যে কোডি ভোটস এবং মেইন যে পিডব্লিউএন এর সোর্স সে কিন্তু কোডি ভোটসই। সে বলতেছে ভিতর থেকে নতুন লোক আসতেছে, পুরানো লোক চলে যাবে, আর নতুন যারা সাইন হয়েছে তারা পুরনোদের সরাই দিচ্ছে এবং আরো অনেক সুপারস্টার ফায়ার হয়েছে, সবকিছু আপনাদের বলবো। এরপর ক্রাউন জুয়েলের বিষয় বলবো। আর যখনই আমরা ক্রাউন জুয়েলের নামটা শুনি আমাদের মনে মনে কিন্তু সৌদি আরবিয়ার নামটা চলে আসে এবং আমি আপনাদের বলতে পারি সৌদি আরবিয়াতে ক্রাউন জুয়েল এবার হবে না, এইবার ডাব্লিউডাব্লিউ অস্ট্রেলিয়াতে গিয়ে ক্রাউন জুয়েল করবে আর অস্ট্রেলিয়ার পার্সে গিয়ে তারা এটা করবে। এটা আপনারা অক্টোবরের 11 তারিখে দেখতে পারবেন, মানে আমাদের দেশে 12 তারিখে। আর ক্রাউন জুয়েলের যে লোগো সেখানে কিন্তু গ্রিন থেকে তারা একটু ব্লু করে দিয়েছে। আপনারা জানেন সৌদি আরবিয়ার ফ্ল্যাগের কিন্তু কালার গ্রিন, তো যখন ক্রাউন জুয়েল সৌদি আরবিয়াতে হতো তখন তারা গ্রিন থিম রাখতো আর অস্ট্রেলিয়ার ফ্ল্যাগের থিম হচ্ছে ব্লু। তো ডাব্লিউডাব্লিউ ক্রাউন জুয়েল অস্ট্রেলিয়াতে করতেছে, থিমটাও রেখেছে ব্লু। শুধু ক্রাউন জুয়েল না, আপনারা মানডে নাইট র এবং স্ম্যাকডাউনটা আগে হবে, তারপর ক্রাউন জুয়েল হবে, তারপর মানডে নাইট র, এই 3টা শো আপনারা অস্ট্রেলিয়া থেকে দেখতে পারবেন। এরপর আপনাদের ট্রেডমার্কের বিষয় বলবো। আর আপনারা জানেন ট্রেডমার্ক নিয়ে ডাব্লিউডাব্লিউর অনেক প্রবলেম হয়। আপনারা জানেন যেমন সিএম পাঙ্কের কাছে ট্রেডমার্ক আছে, সে সব জায়গায় সিএম পাঙ্ক নাম ইউজ করতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ যদি ট্রেডমার্ক নেম ডাব্লিউডাব্লিউর কাছে থাকে সেটা অন্য কোথাও ইউজ করা যায় না। এক্সাম্পল হিসাবে জন মক্সলি এবং ডিন অ্যামব্রোস। আর এখন কি হয়েছে, এই যে নেম সেটা ডাব্লিউডাব্লিউ ট্রেডমার্ক ফাইল করতে পারেনি এবং এই নামটা অ্যানবান্ডন হয়ে গিয়েছে এবং এই নামটা যে কেউ চাইলে কিনতে পারতো। শুধু এইজ না, ট্রাইবল চিফের যে ট্রেডমার্ক ট্রাইবল চিফ নাম সেটাও তারা মিস্টেক করেছিল, এটা মার্কেটে ছড়িয়ে গিয়েছিল। আর যখন এটা ইন্টারনেটে সাডেনলি ভাইরাল হওয়া শুরু করলো তখনই ডাব্লিউডাব্লিউর সাথে সাথে এইজ এবং ট্রাইবল চিফ এই 2টা নামকে ট্রেডমার্ক করে ফেলেছে। আমি এখানে চিন্তা করতেছি ডাব্লিউডাব্লিউ ট্রাইবল চিফ নামটাও কি ড্রপ করে ফেললো, এটা কিন্তু অনেক বড় একটা নেম। আপনারা জানেন রোমান রেন্সের গেমই কি ট্রাইবল চিফ, বাট যত যাই হোক এইজ যদি চাইতো তাহলে সে তার নামটা ট্রেডমার্ক করতে পারতো। আর একটা সুপারস্টার যদি একটা নামে পপুলার হয় তারা চায় না সেই নামটা হাতছাড়া করতে। আপনি হলে নামটা কি ট্রেডমার্ক করতেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর টামাটঙ্গার বিষয় বলবো। আর আপনাদের তো বলেছিলাম তার সাথে ইনজুরির একটা ইস্যু হয়েছে
এবং টোঙ্গোলা অনেকদিন ধরে ইনজুরি এবং একটা আনফরচুনেট জিনিস জানা গিয়েছে টাওয়া টঙ্গার বিষয়। আর তার ইনজুরিটা অনেক বেশি সিরিয়াস, আর এত বেশি সিরিয়াস হয়ে গিয়েছে সে 2025 সালে আসবে না এবং আপনারা 2026 সালে তাকে আসতে দেখতে পারবেন। আমি বলবো এটা তার জন্য একটা সেটব্যাক। আর একদিক দিয়ে যদি ব্লাড লাইন দেখেন সেটাও কিন্তু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টোঙ্গোলা যখন গিয়েছে তখনই ব্লাড লাইনের ড্যামেজ শুরু হয়ে গিয়েছিল, আর এখন দেখেন ব্লাড লাইনের উপর কোনো ফোকাসই নেই। আর এই ব্লাড লাইনের উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো নাইট অফ চ্যাম্পিয়নের বিষয়। এবং আমি কিন্তু আপনাদের বলেছিলাম এই বছরে একটা পেপার ভিউ হবে সৌদি আরবিয়া থেকে, এবং সেটা হচ্ছে নাইট অফ চ্যাম্পিয়ন। আর সেটা নিয়ে আরো একটা আপডেট এসেছে, আর এখানে আপনারা আপডেটটা দেখতে পাচ্ছেন। এখানে PWN বলতেছে রেসেল ওয়ার্সের যে আপডেট ছিল বা রিপোর্ট ছিল সেটা একদম সত্য ছিল, এবং সামনের সপ্তাহে WWE অ্যানাউন্স করে দিবে নাইট অফ চ্যাম্পিয়নের ডেটটা, এবং এইটা আপনারা 2025 সালের সৌদি আরবিয়াতে হতে দেখতে পারবেন। এটার ডেট জুনের 28 তারিখ। এটার আগে যে স্ম্যাকডাউন সেটাও সৌদি আরবিয়া থেকে হবে। আর একটা সুবিধা দেখেন, জুনে কিন্তু আমরা দুইটা পেপার ভিউ দেখতে পারবো। জুনের 7 তারিখে মানি ইন দ্য ব্যাংক এবং 28 তারিখে জুনের নাইট অফ চ্যাম্পিয়ন। আর একটা মান্থে দুইটা পেপার ভিউ। দেখেন রেসেলমিনিয়া একটু লেট হয়েছে, এটার কারণে সব পেপার ভিউ গুলো একবারে সিরিয়াল অনুযায়ী চলে আসতেছে। ব্যাকলেশ হবে আর মাত্র 7 দিন পর, দেন আবার মানি ইন দ্য ব্যাংক। এবং আপনারা জানেন মানি ইন দ্য ব্যাংকে অনেক স্টোরি চাই, আর মানি ইন দ্য ব্যাংকে কিন্তু অনেক সুপারস্টার ইনভলভ হয়। আর মানি ইন দ্য ব্যাংকের পরে দেখেন আবার নাইট অফ চ্যাম্পিয়ন হবে। তো এক কথায় অনেক কম সময় WWE অনেক কিছু আমাদের দেখাতে হবে, বাট দেখি WWE কিভাবে কি করে। এরপর TNA এর বিষয় বলবো, এবং TNA তে মেজর একটা চেঞ্জ আসতেছে। আপনারা জানেন TNA WWE সাথে ওয়ার্ক করতেছে, এবং দেখে মনে হচ্ছে WWE ইনফ্লুয়েন্স TNA এর উপরও পড়েছে। এবং PW ইনসাইডারের রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে TNA যে অফিসিয়ালরা আছে তারা তাদের ট্যালেন্ট মানে রেসলারদের বলেছে, মানে ইনফর্ম করেছে যে সামনে এখন থেকে যা হবে আপনারা এক্সক্লুসিভ ব্লিডিং করবেন না এবং কোনো ব্লিডিংই করবেন না। আপনারা TNA তে এখন আর ব্লিডিং দেখতে পারবেন না, আর TNA এটার পারমিশন দিচ্ছে না। আর এই সিদ্ধান্তটা TNA কেন নিয়েছে জানেন? এরাও WWE এর মতো ট্যালেন্টদের হেলথের কথা চিন্তা করে। আর অলসো অ্যাডভার্টাইজার একটা ব্যাপার আছে, যদি তারা এইসব কাজ করে তাহলে কিন্তু অ্যাডভার্টাইজার অথবা স্পন্সর তারা থাকবে না। আমার কাছে এটা ভালো একটা সিদ্ধান্ত লেগেছে। এটা TNA এর জন্য প্রফিট এবং পিজি একটা এরা হবে। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর বলবো স্ম্যাকডাউন শেষ হওয়ার পর বা স্ম্যাকডাউন শেষ হওয়ার আগে অনেক কিছুই জানতে পেরেছি, আর সেগুলো হচ্ছে WWE অনেক সুপারস্টারদের রিলিজ করে দিয়েছে। আর আমি এক্সপেক্ট করিনি যাদেরকে WWE রিলিজ করেছে, এবং আপনারা হয়তো করবেন না। আমি নেমগুলো আপনাদের বলি। প্রথমে ব্রন স্ট্রোম্যান, সে আবার রিলিজ হয়ে গেল। প্রথমে একবার রিলিজ হলো, তারপর আবার আসলো, এখন আবার রিলিজ হয়ে গেল। তারপর ডেকোটা কাই, তাকেও রিলিজ করা হয়েছে। তারপর শেনা বেসলারকেও WWE রিলিজ করে দিয়েছে। তারপর কেডেন কার্টার এবং কাটানা চেন্সকেও, মানে তারা ট্যাগ টিম, তাদেরকেও রিলিজ করে দিয়েছে। তারপর NXT থেকে কোরা জেটকে তারা রিলিজ করে দিয়েছে। আমি একটু অবাক হয়েছি, WWE কোরা জেটকে এস্টাবলিশ করলো, তারপরে তারা তাকে রিলিজ করে দিল। আর আমার মনে হয় তাকে রিলিজ করার রিজন হচ্ছে WWE তাকে এস্টাবলিশ করে, ইনজুরিতে পড়ে, আবার চলে যায়, আবার আসে, এস্টাবলিশ করে, সবকিছু মিলে WWE তাদের বাজেট কাটটা করেছে। তারপর গিগি ডলিনকেও WWE রিলিজ করে দিয়েছে। এডি থোরপে তাকেও রিলিজ করে দিয়েছে, সে NXT সুপারস্টার। তারপর জেকেরা জ্যাকসন তাকেও রিলিজ করে দিয়েছে। তারপর রাইলি অসবর্ন তাকেও রিলিজ করে দিয়েছে। তারপর জোই কফি, তারপর মার্ক কফি, এদের দুজনকেও রিলিজ করে দিয়েছে। তারপর উলফগ্যান মানে গ্যালাস, তাকেও রিলিজ করে দিয়েছে। এতগুলো নেম WWE রিলিজ করেছে। দেখেন এখানে কিন্তু অনেক মেজর নেম আছে, কোরা জেট, সেনা বেজলার, ব্রন স্ট্রোম্যান, তারপর ডেকোটা কাই। এবং আপনাদের এটাও বলি, ট্রিপল এইচের কাছে পাওয়ার ছিল তাদেরকে আটকানো, এবং রিপোর্ট জানা গিয়েছে যাদেরকে রিলিজ করা হয়েছে তারা ট্রিপল এইচের পছন্দ না। রিলিজে কিন্তু অনেকের নেম এসেছিল, ট্রিপল এইচ যাদেরকে চেয়েছে তারা রিলিজ হয়নি, এবং যাদের চায়নি তারা রিলিজ হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে ট্রিপল এইচের কাছে আপনি যদি পছন্দের হন তাহলে আপনি WWE তে সেফ, যদি পছন্দের না হন তাহলে আপনি সেফ না। আমি বলবো ট্রিপল এইচ এমনভাবে নতুন নতুন সুপারস্টারদের সাইন করতেছে, পুরানদের কোনো দামই নেই। পুরানদের কিন্তু অলরেডি এস্টাবলিশ করা হয়েছে, তাদের জাস্ট পুশ দরকার, তাদেরকে পুশ না করে রিলিজ করে দিচ্ছে। ব্রন স্ট্রোম্যানের মতো একটা সুপারস্টারকে WWE রিলিজ করেছে, এটা আসলেই অবাক করার একটা বিষয়। সে কিছুদিন আগে এস্টাবলিশ করলো জেকা ফাটোকে,
আর আমি আপনাদের কারো নাম মেনশন করতে চাই না, কিন্তু আমার মনে হয় সামনে গিয়ে অমাসকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিবে। ইভেন আমার মনে হয় ক্যারিয়ান ক্রসকেও ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দিবে। আর অনেকেই বলতে পারে এখানে যদি ভিন্স ম্যাকম্যান থাকতো তাহলে এমনটা হতো না, সব দোষ ট্রিপল এইচের। আসলে দোষটা ট্রিপল এইচের না, সব হচ্ছে টিকেওর কাছে। আর আপনারা জানেন টিকেও টাকার আগে আর কোনো কিছুই দেখে না। সে যত বড়ই ট্যালেন্ট হোক বা যত বড় সুপারস্টার হোক, টাকার কাছে তারা কিছুই না। আর এই সব সুপারস্টারদের মধ্যে আপনাদেরও ফেভারিট সুপারস্টার থাকতে পারে, যেমন ব্রন স্ট্রোম্যানকে আমার ভালো লাগে। আমার ব্রন স্ট্রোম্যানের জন্য স্যাড লাগতেছে, বাট কি করার, যা হবার তো হয়েছে। সামনে দেখি ডাব্লিউডাব্লিউ কি করে। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।